দেখো সার্ভে মেথড বা জরিপ পদ্ধতি, এটাকে আমরা বাংলায় কি বলতে পারি? জরিপ জরিপ পদ্ধতি, ঠিক আছে, এর বাংলাটা। তো আমাদের প্রথম জানবো যে সার্ভে পদ্ধতিতে যে সার্ভে, SURVEY, এই সার্ভে কথাটা দুটি শব্দ থেকে এসেছে। ঠিক আছে, দুটি শব্দ থেকে এসেছে। সেটা কি? একটা হচ্ছে সার, SUR, সার বা সোর, SOR। আর একটা হচ্ছে ভিআর, VEIR, ভিআর। বা আর একটা আছে, সেটা হচ্ছে কি না, ভেয়র, VAOIR। ঠিক আছে, এই দুটো পদ্ধতি থেকে সার্ভে কথাটা এসেছে, যেখানে এই কথাটার মানে মানে সার বা সোর, সার বা সোর, এই কথাটার মানে হচ্ছে কি ওভার, OVER, ওভার। আর ভিআর ওর ভিআর বা ভেয়রের যে মিনিং সেটা হচ্ছে কি CSEE। দেখো এই দুটো কথা যদি আমি একসঙ্গে জুড়ে দিই তাহলে কি হচ্ছে? ওভারসি, OVER, ওভার SEE। তাহলে এই ওভারসি কথার অর্থ কি না, তদন্ত করা বা তদারক করা, তদারক করা। মানে কোন একটা কাজ কতটা কি হয়েছে না হয়েছে সেটা যদি পরবর্তীকালে জানতে চাই, তার জন্য তো তদারকি করতে হয়। তো সেটাই হচ্ছে কি এই সার্ভে। তাহলে সার্ভে শব্দটি দুটি শব্দ থেকে এসেছে। সেটা হচ্ছে কি সার বা সোর, অথবা ভিআর বা ভেয়র, যেখানে সার বা সোর কথার অর্থ হচ্ছে ওভার, আর ভেয়ার বা ভেয়র কথার অর্থ হচ্ছে সি, ওভারসি, অর্থাৎ তদারক করা। ঠিক আছে, এটা আমরা মোটামুটি জানলাম। এবার আমরা জানবো যে এর সংজ্ঞা, মানে কাকে বলে। পরীক্ষায় তো মূলত যদি পড়ে ধরো সার্ভে পদ্ধতি কাকে বলে বা সার্ভে মেথড কি, তার দুটি বৈশিষ্ট্য লেখো, 2 মার্কের দিল। অথবা সার্ভে পদ্ধতি কাকে বলে সেটাও 2 মার্কে থাকতে পারে। তো সেখানে আমরা কি লিখবো? প্রথমত তাহলে কি জানবো? যে সংজ্ঞা, সংজ্ঞা। আচ্ছা, সংজ্ঞা মানে কাকে বলে, ঠিক আছে। অ্যাকচুয়ালি তাহলে সার্ভের মাধ্যমে কি করা হয়, কোনো একটা শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের শিক্ষণ চলাকালীন তাদের আচরণ ধারা এবং তাদের বিকাশ, এবং কোনো একটা শ্রেণীর শিক্ষার অবস্থা, মানে শ্রেণী মানে আমি কোনো জনজাতির কথা বলতে পারি, ঠিক আছে, শিক্ষার অবস্থা। তো সেই বিষয়গুলোকে যে পদ্ধতির মাধ্যমে বর্তমান অবস্থা, তার সঙ্গে তুলনা, তার সঙ্গে ব্যাখ্যা দেওয়া যায়। তাহলে দেখো এতগুলো কথা বললাম যে কি না, যদি আমি শিক্ষাক্ষেত্রে ধরি তাহলে কোনো একটা শ্রেণীতে শিক্ষণ প্রক্রিয়া চলাকালীন, তাহলে শিক্ষণ আর একটা শিখন, ঠিক আছে, দুটো কথা কিন্তু আলাদা। একটা কি হচ্ছে শিক্ষণ, আর একটা কি শিখন। শিক্ষণটা কে করেন? শিক্ষক। আর শিখনটা করেন শিক্ষার্থী। এটা কে করেন? শিক্ষক। আর এটা হচ্ছে শিক্ষার্থী। ঠিক আছে, তাহলে তাহলে শিক্ষক যেটা করছেন সেটা হচ্ছে কি শিক্ষণ, আর শিক্ষার্থী যেটা করছে সেটা শিখন। তাহলে শিক্ষণ চলাকালীন শিক্ষার্থীদের আচার আচরণ অথবা শিক্ষার্থীদের যে বিকাশ, কোন স্তরে কি রকম বিকাশ ঘটে, তো সেই বিষয়গুলি যদি আমাদের জানতে হয়, তার জন্য কি করতে হবে? আমাদের এই সার্ভে মেথডের সাহায্য নিতে হবে। এই সার্ভে মেথডের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে শিক্ষার্থীরা কি ধরনের আচরণ করে। একজন শিক্ষক পড়ান ক্লাসে, তো সেই ক্লাস চলাকালীন কে কি করছে সমস্ত ছাত্রের দিকে কিন্তু লক্ষ্য রাখা সম্ভব নয়। তো সেই প্রত্যেকটা শিক্ষার্থীর মধ্যে কি কি ধরনের এই মানে এই আচরণগুলো হয়ে থাকে শিক্ষক পড়ানোর সময়, অথবা তাদের বিকাশগুলো,
না, সেগুলো কিভাবে হয়, তো সেগুলো জানার জন্য আমরা যে পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের থেকে বিভিন্ন তথ্যগুলোকে সংগ্রহ করি, সেগুলোই হচ্ছে কি, মানে সেই পদ্ধতিটি হচ্ছে কি সার্ভে মেথড। ঠিক আছে, তাহলে এর কিন্তু একটা পার্টিকুলার সংজ্ঞা দরকার, সেই সংজ্ঞাটা আমরা কি দেবো। ঠিক আছে, কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষণ প্রক্রিয়া চলাকালীন শিক্ষার্থীদের আচার আচরণ, শিক্ষার্থীদের বিকাশ, কোনো দেশের শিক্ষার অগ্রগতি বা কোনো জাতি বা শ্রেণীর শিক্ষার অগ্রগতি ইত্যাদি বিষয় সম্পর্কে তথ্য সংগ্রহ করা, তার বর্তমান অবস্থা বর্ণনা করা এবং সেই অবস্থার সঙ্গে তুলনা এবং ব্যাখ্যা দান করার যে পদ্ধতি, সেটাই হলো সার্ভে পদ্ধতি। তাহলে যে কথাগুলো বললাম আমি, সেগুলো কিন্তু আমাদের পুরোটাই লিখতে হবে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে সার্ভে পদ্ধতি। এই সার্ভে পদ্ধতির জন্য আমাদের শুধুমাত্র সংজ্ঞাটা লিখলে হবে না, তার সঙ্গে দু একজনের নাম লিখতে হবে। তো সেখানে দেখো এই সার্ভে পদ্ধতি, হ্যাঁ একটা ভালো কথা যে এই সার্ভে পদ্ধতি স্কুল সার্ভে যেটা, ঠিক আছে, স্কুল সার্ভে কথাটি SCHOOL স্কুল সার্ভে, স্কুল সার্ভে কথাটা 1910, ঠিক আছে, 1910 ইউএসএতে সর্বপ্রথম ব্যবহার করা হয় এই সার্ভে মেথডটা, মানে স্কুল সার্ভে মেথড। তারপরে ধীরে ধীরে সমগ্র পৃথিবীব্যাপী এই সার্ভে পদ্ধতি ব্যবহার করা হয়। তাহলে যাই হোক, আমরা সংজ্ঞাটা জানলাম। তো সেখানে আমি বললাম কি যে কারো না কারো একজনের সংজ্ঞা দিতে হবে। ঠিক আছে, সেখানে আমরা দেখবো কি রাঙ্কেল, খালি এস হয়ে যায়, রাঙ্কেল RUNKEL, রাঙ্কেল এন্ড ম্যাকগ্রেথ, রাঙ্কেল এবং ম্যাক MCGRATH, ম্যাকগ্রাথও বলতে পারি। ঠিক আছে, ম্যাকগ্রাথ। তো রাঙ্কেল এবং ম্যাকগ্রাথ কি বলেছেন, রাঙ্কেল এবং ম্যাকগ্রাথের সংজ্ঞাটা আমরা জানবো। রাঙ্কেল এবং ম্যাকগ্রাথ বলেছেন যে অনুসন্ধানকারী যখন কোনো একজন ব্যক্তি সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য তার গৃহ, কর্মক্ষেত্র অথবা সেই স্থানীয় কোনো জায়গায় নিজে তথ্য সংগ্রহ করেন, তখন সেই তথ্য সংগ্রহের পদ্ধতিকে বলা হয় জরিপ পদ্ধতি বা সার্ভে মেথড। ঠিক আছে, তাহলে এটা রাঙ্কেল এবং ম্যাকগ্রাথ। ঠিক আছে, এটা একটা সংজ্ঞা। আচ্ছা, তাহলে আমরা সংজ্ঞা জানলাম, এবার কি জানবো, এর বৈশিষ্ট্য। আচ্ছা, যদি থাকে, মানে আমরা তো সংজ্ঞা দিলাম, তাহলে উদাহরণ হিসেবে কি দেওয়া যায়, উদাহরণ হিসেবে এখানে আমরা দিতে পারি। আচ্ছা, একটা উদাহরণ দিই। তাহলে সার্ভে মেথড আমরা জানলাম কি না, কোনো একজন ব্যক্তি যখন কি অন্য কারো সম্পর্কে জানতে চাইবে, তখন সে যে তথ্যগুলো সংগ্রহ করছে, সে যখন নিজেই তথ্যগুলো সংগ্রহ করবে, সেই তথ্য সংগ্রহের পদ্ধতিকে বলা হচ্ছে কি, এই সার্ভে পদ্ধতি বা জরিপ মেথড, তাই তো। আচ্ছা, সার্ভে পদ্ধতিকে আমরা কখনো দেখিনি চোখে? অবশ্যই দেখেছি, তাই না? দেখো, একটা খুব মানে বাস্তব উদাহরণ যদি দেখি, আমাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে কিন্তু কল বসানো হয়েছে, তাই তো। এবার সেই প্রত্যেকটা কলের কি অবস্থা, বা প্রত্যেকটা বাড়িতে কল বসানো হয়েছে কিনা সেটা জানার জন্য কিন্তু সরকার থেকে, মানে গভর্নমেন্ট থেকে, তো অনুসন্ধানকারী দলকে পাঠানো হয়। এবার তারা কি করে, প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে সেই কল, যার বাড়িতে কল আছে, মানে প্রত্যেকের বাড়িতে যদি কল থাকে, তাহলে প্রত্যেকের বাড়িতে কি করা হয়, সেই কলের পাশে দাঁড়িয়ে হ্যাঁ ছবি তুলে নেয় তারা। তাহলে ওই যে ছবিটা তুলে নিল, ওই ছবিগুলোকে যখন একত্রিত করা হবে, ঠিক আছে, তখন সেখান থেকে জানা যাবে যে ওই গ্রামে যতগুলো বাড়ি আছে,
সেই প্রত্যেকটা বাড়িতে কল বসেছে কিনা বা আরো অন্যান্য কি বিষয়। তাহলে দেখো প্রত্যেকটা গ্রামে কল বসেছে কিনা সেটা জানার জন্য আমি কিন্তু একটা পদ্ধতি অ্যাপ্লাই করলাম। তাহলে সেখানে কি করলাম, কাউকে পাঠালাম, সে গিয়ে মানে দেখভাল করলো যে বসেছে কিনা বা সেখানে কিছু সমস্যা হয়েছে কিনা ইত্যাদি বিষয়। তাহলে জানা গেল যে এই গ্রামে প্রত্যেকের বাড়িতে কল পেয়েছে, অথবা যদি না কেউ পায় সে কথাটাও কিন্তু জানা গেল। তো সেটা জানা গেল কোন পদ্ধতিতে, এই সার্ভে পদ্ধতিতে, মানে সার্ভে মেথড, ওটাই অ্যাকচুয়ালি সার্ভে মেথড। অথবা যারা আগেকার দিনে এখনো হয় যে যারা বাড়ি বাড়ি পেয়েছে, ঠিক আছে, তো সেখানে সরকার থেকে কি একটা টাকা অ্যালটমেন্ট করা হয়, তো সেই টাকাটা সে বাড়ি তৈরি করার জন্য ব্যবহার করছে নাকি অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করছে সেটা জানার জন্য কিন্তু সরকার থেকে ছবি তুলতে আসে যে বাড়ি কতটা উঠেছে বা কতটা কি হয়েছে ইত্যাদি বিষয়গুলো নিয়ে। তাহলে এগুলো প্রত্যেকটা কিন্তু এই সার্ভে মেথডের মধ্যেই পড়ছে, ঠিক আছে। আর এই সার্ভে মেথড করার জন্য বিভিন্ন রকম পদ্ধতি ব্যবহার করা হয়। সার্ভে মেথড করার জন্য যে পদ্ধতিগুলো ব্যবহার করা হয় সেগুলো দেখো, সাক্ষাৎকার হতে পারে, সাক্ষাৎকার, ঠিক আছে, সাক্ষাৎকার হতে পারে, পর্যবেক্ষণ হতে পারে, প্রশ্নগুচ্ছ হতে পারে, গুচ্ছ হতে পারে, বা হতে পারে অভিক্ষা হতে পারে, পরীক্ষা নিয়ে, ঠিক আছে। তাহলে এই বিষয়গুলো হচ্ছে কি না, সার্ভে মেথডটাকে মানে ব্যবহার করার জন্য এই পদ্ধতিগুলো আমি ব্যবহার করতে পারি। প্রশ্ন দিতে পারি কাউকে, ঠিক আছে, প্রশ্নগুচ্ছ যেটা বলছি আমি, অভিক্ষাও সেই একই রকম পরীক্ষা। আর পর্যবেক্ষণ করে দেখে তার সম্পর্কে কিছু জানতে পারি। সাক্ষাৎকার, কারোর সঙ্গে কথা বলে কারোর সম্পর্কে বা তার সম্পর্কে যদি কথা বলে তার সম্পর্কে জানলাম, সেটাও কিন্তু একটা সার্ভে পদ্ধতি। মানে তোমাকে কেউ বললো যে তোমার নাম কি, তোমার বাড়িতে কতজন, এই সমস্ত বিষয়গুলো যখন তোমাকে বললো, তাহলে তুমি বললে, তাহলে তোমার সঙ্গে কথোপকথনের মাধ্যমে অনুসন্ধানকারী কিন্তু জেনে নিল যে তোমার বাড়ির বিষয়গুলো। তাহলে এটা কি সাক্ষাৎকারের মাধ্যমে হয়ে গেল। তাহলে এই পদ্ধতিগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি। তো চলো প্রথম বৈশিষ্ট্য কি রয়েছে। প্রথম বৈশিষ্ট্য দেখো, অনুসন্ধানমূলক পরীক্ষা, বা অনুসন্ধানমূলক পরীক্ষা নয়, অনুসন্ধানমূলক পদ্ধতি বলতে পারি। অনুসন্ধানমূলক পদ্ধতি, তাহলে দেখো জরিপ পদ্ধতি বা সার্ভে পদ্ধতি একটা অনুসন্ধানমূলক পদ্ধতি, কারণ এই পদ্ধতিকে কাজে লাগিয়ে বিভিন্ন বিষয়ে তথ্য অনুসন্ধান করা হয়, বা কোনো সমস্যা ক্ষেত্রে তথ্য অনুসন্ধান করা হয়ে থাকে, এই জন্য বলা হয় যে এই পদ্ধতি হচ্ছে অনুসন্ধানমূলক পদ্ধতি, ঠিক আছে। আচ্ছা, আর কি না, সহজ সহজ প্রয়োগ, সহজ প্রয়োগ, দেখো এই পদ্ধতিকে খুব সহজে অ্যাপ্লাই করা যাবে। তুমিও যদি চাও যে কোনো একটা স্কুলে ধরো পঞ্চম শ্রেণী ছাত্রছাত্রীদের শিক্ষার অবস্থা কিরকম কোন একটা স্কুলে, ঠিক আছে, তুমি গিয়ে সেখানে ছাত্রছাত্রীদের জিজ্ঞাসাবাদ করতে পারো, ঠিক আছে। তবে হ্যাঁ, তার জন্য কিছু কিছু পারমিশন বিভিন্ন জায়গা থেকে নিতে হয়, সেটা কিন্তু করতে হবে, ঠিক আছে। তো যাই হোক, এটা কিন্তু খুব সহজে প্রয়োগ করা যায়, এর জন্য বিশাল কিছু করতে হয় না, ঠিক আছে। এটা একটা বিষয় যে সহজেই প্রয়োগ করা যায়। আর কি, ব্যাখ্যামূলক ব্যাখ্যামূলক তথ্য প্রদান, দেখো এই পদ্ধতিটা ব্যবহার করে যে তথ্যগুলো পেলাম সেই তথ্যগুলোকে কিন্তু ব্যাখ্যা করা যায়, প্রয়োজনে সেগুলোকে বিস্তৃতভাবে ব্যাখ্যা করা যায়। এই জন্য বলা হয় যে সার্ভে পদ্ধতির মাধ্যমে ব্যাখ্যামূলক তথ্য পাওয়া যায়, ঠিক আছে। তাহলে এটাও কিন্তু একটা বৈশিষ্ট্য। এখানে ব্যাখ্যামূলক বলতে চাইছি যে যে তথ্যগুলো আমরা পেলাম সেই তথ্যগুলোকে আমরা বিস্তৃতভাবে ব্যাখ্যা করতে পারি, এটাই হচ্ছে কথা। যে এই কারণেই কিন্তু এই সার্ভে যে মেথড, এটাকে ব্যাখ্যামূলক ভাবে দেখা হয়েছে, মানে তথ্যগুলোকে ব্যাখ্যা করা যায় আর কি, এই জন্য। আচ্ছা, নেক্সট কি হবে, নমনীয়। এই পদ্ধতি কি বলতো, নমনীয়, কারণ এই পদ্ধতি যে কেউ ব্যবহার করতে পারে, ঠিক আছে। সার্ভে মেথডটা এমনই যে এই পদ্ধতি যে কেউ করতে পারে, এই পদ্ধতি যে কেউ ব্যবহার করতে পারে, বা যে কোনো বিষয়ের ওপরে
এই সার্ভে পদ্ধতি ব্যবহার করা হয়, বা অনেক রকম পদ্ধতি আছে যেগুলোর মাধ্যমে আমরা সার্ভে পদ্ধতি ব্যবহার করতে পারি। মানে আমি যদি সাক্ষাৎকার না পারি তাহলে প্রশ্নগুচ্ছ দিতে পারি, না হলে অভিক্ষা করতে পারি, অথবা যদি এগুলোও না হয় আমি পর্যবেক্ষণ করতে পারি। তাহলে এর জন্য অনেকগুলো পথ রয়েছে, পথ খোলা রয়েছে, যে এই সমস্ত পথের মাধ্যমে আমি সার্ভে পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে কি এটা হচ্ছে একটা নমনীয় বিষয়, ঠিক আছে, এই কারণে বলা হচ্ছে। আর কি হতে পারে, আর হতে পারে যে চলকের বর্তমান অবস্থা, বর্তমান অবস্থা। চলকের বর্তমান অবস্থা বলতে কি, মানে চলক মানে অ্যাকচুয়ালি আমি কেস স্টাডি পদ্ধতিতে যা কিছু ব্যবহার করছি সেগুলো হচ্ছে একটা একটা চল, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি যদি কোনো একটা যেমন বললাম যে কোনো একটা শ্রেণীর শিক্ষার হার কীরকম, বা সেখানে ছাত্রছাত্রীরা কীরকম পড়াশোনা করছে ইত্যাদির উপরে আমি সার্ভে করব। বা হয়তো দেখা গেল যে কোনো একটা শ্রেণীতে ধরো অষ্টম শ্রেণী কোনো সাবজেক্টে শিক্ষার্থীরা বারবার ফেল করছে, সেই ফেল করছে কেন, তার উপরে একটা সার্ভে করা হবে। তো তার জন্য আমি যা কিছু নিয়েছি সবই হচ্ছে একটা একটা চল। তো এই সার্ভের মাধ্যমে আমি যখন সার্ভে করে তথ্যগুলো পেলাম, যে যে বিষয়ে তথ্যগুলো পেলাম, তাহলে সেই সেই বিষয়গুলো তথ্যগুলো কি একেবারে বর্তমান অবস্থা। তাহলে চলকের কি হয়, বর্তমান অবস্থাটা জানা যায়, মানে ওই বিদ্যালয়ের ওই শ্রেণীর ওই ছাত্রদের বর্তমান অবস্থাগুলো জানা যায়। ওখানে কিন্তু ওই ছাত্রগুলো কিন্তু এক একটা চল, ওই শ্রেণীর অবস্থাও কিন্তু একটা চল, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে কি হয়, এই চলকের বর্তমান অবস্থা কথা জানা যায় এই সার্ভে পদ্ধতির মাধ্যমে। সে চল বা চলক, চল চলক দুটো একই কথা। তাহলে কি এগুলো হচ্ছে বৈশিষ্ট্য, মোটামুটি 5টা বৈশিষ্ট্য জানলেই হবে। তো এগুলো হচ্ছে বৈশিষ্ট্য। এবার আমরা জেনে নেব যে এই সার্ভে পদ্ধতির পর্যায়গুলো, ঠিক আছে। সার্ভে পদ্ধতির পর্যায় কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হয়, ঠিক আছে। সার্ভে পদ্ধতির এবার আমরা জানবো কি পর্যায়। তাহলে এখন জানবো পর্যায়। প্রথম কি হবে, তাহলে আমি যখন সার্ভে করতে যাব, কেন সার্ভে করতে যাব, কোনো না কোনো সমস্যা থাকবে, তাহলে সমস্যা নির্বাচন। তাহলে ধরো মনে করেন আমি বললাম যেমন যে কোনো একটা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা কোনো একটা বিষয়, মনে করো গণিতে বারবার ফেল করছে, ঠিক আছে। তুমি চাইছো যে এটা আমি অনুসন্ধান করে দেখবো যে কি কারণে এমন ঘটছে, তাহলে সেটা কি একটা সমস্যা, তাহলে সেই সমস্যাটাকে নির্বাচন। তাহলে কি এখানে আমরা কি লিখবো, যে সার্ভে মেথড বা জরিপ পদ্ধতি করার জন্য সর্বপ্রথম জরিপের সমস্যা বা জরিপের বিষয়টিকে নির্বাচন করতে হবে, কোন বিষয়ে আমরা সার্ভে করতে যাচ্ছি। দ্বিতীয়ত কি না, প্রশ্ন নির্বাচন। প্রশ্ন নির্বাচন, প্রশ্ন নির্বাচন বলতে কি, প্রশ্ন নির্বাচন বলতে কি যে আমি কোন কোন বিষয়গুলো জানবো। মানে আমি ধরো অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের ফেল করা যে বিষয়, বা গণিতে তারা যে প্রত্যেক বছর অনেকেই ফেল করছে বা খুব কম নাম্বার আসছে, এই যে বিষয়গুলো, তো এগুলোর জন্য আমি কোন কোন প্রশ্নগুলো তাদেরকে করব, বা কোন কোন প্রশ্নগুলো তাদের অভিভাবকদের করব, বা কোন কোন প্রশ্ন সেই টিচারকে করব, ম্যাথের টিচারকে বলবো, অথবা প্রধান শিক্ষক মশাই, বা অথবা যে অন্যান্য টিচাররা রয়েছেন বা যারা অন্যান্য সহকর্মীরা রয়েছেন তাদেরকে কোন কোন প্রশ্নগুলো করব, সেই প্রশ্নগুলোকে নির্বাচন করে নেওয়া হবে কোথায়, দ্বিতীয় স্তরে, ঠিক আছে। আচ্ছা, তৃতীয় স্তরে কি, তাহলে প্রথম সমস্যা নির্বাচন হলো, তারপরে প্রশ্নগুলো নির্বাচন করলাম, তারপরে কি নমুনা সংগ্রহ। নমুনা সংগ্রহ বলতে কি, নমুনা আমি বলেছি গত ভিডিওতে, তবুও এখানেও বলি, নমুনা বলতে কি না, প্রতিনিধিত্বকারী দল। মানে আমি অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের, ধরো অষ্টম শ্রেণীতে 100 জন ছাত্রছাত্রী আছে, তাহলে আমি কি 100 জনের কাছ থেকে তথ্য নেব, নেওয়ার প্রয়োজন নেই। তাহলে আমি তাদের থেকে
এভারেজ বা তাদেরকে দেখে বা তাদের সঙ্গে কথা বলে কয়েকজনকে আমি নমুনা হিসেবে নিয়ে নেব। ধরো প্রথমের দিক থেকে 5 জন নিলাম, মাঝের দিক থেকে 5 জন নিলাম, শেষের দিক থেকে 5 জন নিলাম। এইভাবে 10-15 জনকে নিয়ে সেই ক্লাসের পুরো বিষয়টাকে আমি জানার চেষ্টা করব। তাহলে দেখো ওই যে 15 জন ওরা কিন্তু সেই 100 জনের প্রতিনিধিত্বকারী হিসেবে আমার কাছে এসেছে। তাহলে ওই প্রতিনিধিত্বকারী দলটাকে বলা হবে নমুনা। ঠিক আছে? তাহলে ওখানে ছাত্রদের আমি নমুনা হিসেবে নিতে পারি, আবার শিক্ষক মশাইদের মধ্যে কাউকে নিতে পারি, আবার যিনি পড়াচ্ছেন গণিত তাকেও নিতে পারি, মানে ওনাকেও নেওয়া হবে। আর ছাত্রছাত্রীদের অভিভাবকদেরও নেওয়া হতে পারে। ঠিক আছে? তাহলে আমি যাদেরকে ওই সার্ভের জন্য নিচ্ছি তারাই হচ্ছে কি নমুনা। ঠিক আছে? উপকরণ নির্বাচন। তাহলে দেখো উপকরণ নির্বাচন মানে কি, না নমুনার কাছ থেকে তথ্য সংগ্রহ হবে এখানে। তাহলে নমুনা দলের কাছ থেকে তথ্য সংগ্রহ করার জন্য আমার যে যে উপকরণ দরকার হবে, ঠিক আছে, আমার গণিত হলে গণিতের বিভিন্ন বিভিন্ন সেখানে বই থাকতেই পারে, অথবা আমি যে বললাম যে যদি যদি অভিক্ষা গুচ্ছের মাধ্যমে বা প্রশ্নগুচ্ছের মাধ্যমে যদি আমি নেই, তাও সেখানে কিছু প্রশ্নের পেপার তাদেরকে দেওয়া হতে পারে ছাত্রছাত্রীদের। ঠিক আছে? প্রশ্নের পেপারে গণিত থাকবে না, সেখানে অন্য কিছু বিষয় থাকবে। ধরো এরকমই থাকতে পারে যে শিক্ষক মশাই তোমাদের সঠিকভাবে বুঝিয়ে গণিত করান, সেখানে হবে হ্যাঁ, না, একদমই না, মোটামুটি, মাঝামাঝি বোঝান, এইরকম ভাবে কতগুলো অপশন থাকবে, তার মধ্যে শিক্ষার্থীরা টিক মারবে। তো এইভাবে যে অভিক্ষা বা প্রশ্নগুচ্ছ যদি দেওয়া হয়, তো তার যদি ব্যবস্থা থাকে তাহলে সেই উপকরণগুলোকে সঙ্গে আনতে হবে। এছাড়াও যদি কোনো যন্ত্রের অ্যাপ্লাই থাকে বা যন্ত্র ব্যবহার করা হয়, তো সেই যন্ত্র আনতে হবে। তাহলে ওগুলো কি উপকরণের মধ্যে পড়ছে। এরপর কি তথ্য সংগ্রহ। তথ্য সংগ্রহ, তাহলে এই পর্যায়ে কি হবে, না আমি ওই নমুনা সংগ্রহ করার পরে উপকরণ নির্বাচনের পরে ওই উপকরণগুলোর মাধ্যমে যে তথ্যগুলো পেলাম তাদের কাছ থেকে, তো সেগুলোই কি তথ্য সংগ্রহ। ঠিক আছে? তো তাহলে তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হলো। তো এরপর কি করা হবে, তাহলে তাদের কাছ থেকে তো আমি তথ্যগুলো নিয়ে নিলাম, তারপরে কি করব, সেই তথ্যগুলোকে সুবিন্যস্ত উপায়ে বিশ্লেষণ করব। তাহলে কি না, যে তথ্যগুলো পাওয়া গেল সেই তথ্যগুলোকে সুবিন্যস্ত উপায়ে বিচার বিশ্লেষণ করা হবে এই ষষ্ঠ পর্যায়ে। ঠিক আছে? তো লাস্ট সপ্তম পর্যায়ে কি করা হবে, সিদ্ধান্ত গ্রহণ। সিদ্ধান্ত গ্রহণ হতে পারে অথবা মন্তব্য করণ। মানে হচ্ছে তথ্যগুলোকে বিচার বিশ্লেষণ করে আমরা জানতে পারলাম যে কেন শিক্ষার্থীরা ওই অঙ্কে ফেল করছে, অথবা সেখানে কার ভুল রয়েছে, শিক্ষক, শিক্ষার্থী, নাকি শ্রেণীকক্ষের পরিবেশ, না শ্রেণীকক্ষের মানে বিদ্যালয়ের আশেপাশের পরিবেশ, না কোন বিষয়গুলো শিক্ষার্থীদের উপর প্রভাব বিস্তার করছে, সেগুলো আমরা জানতে পারলাম তথ্যগুলোকে বিশ্লেষণ করার পরে। তারপর ওই অনুসন্ধানকারী দল তাদেরকে বলবে যে এই বিষয়গুলো তোমাদেরকে ঠিক করতে হবে, বা এই কারণে শিক্ষার্থীদের এরকম অবনতি ঘটছে। ঠিক আছে? এছাড়াও কিভাবে তার সলিউশন করা যাবে সে ব্যাপারে পরামর্শ দেবেন। তো যাই হোক, এটা হচ্ছে কি এর পর্যায়ে, মানে সার্ভের পর্যায়ে। তো এবার আমরা জানবো কি সার্ভে মেথডে কি কি সুবিধা রয়েছে। আশা করবো যে এখান পর্যন্ত বুঝতে সমস্যা হয়নি। যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টে জানিও। ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে আমরা জানবো কি সুবিধা। তাহলে সুবিধা কিনা এই পদ্ধতিকে ব্যবহার করতে গিয়ে আমার কি কি সুবিধা হয়। ঠিক আছে? তাহলে দেখো এখানে আমরা কিন্তু এই পয়েন্টটাকে নিতে পারি যে সহজে প্রয়োগ করা যায়। তাহলে এখানে পয়েন্টটা একটু বদলে দেবো যে সহজ পরিচালনা।
এখানে কি লিখবো না, এই সার্ভে পদ্ধতি যে কেউ যে কোনো পরিস্থিতিতে খুব সহজে প্রয়োগ করতে পারে এবং সেখান থেকে সহজ উপায়ে তথ্য সংগ্রহ করতে পারে। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমরা আর কি কি সুবিধা পাই? নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ। নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ কেন বলা হচ্ছে? কারণ কি, আমরা যখন সার্ভে করতে মানে কোনো অনুসন্ধানকারী যখন সার্ভে করতে আসবে, তখন যদি আমাকে জিজ্ঞাসা করে তাহলে আমি যে তথ্যগুলো তাকে বলবো, এবার অন্য কেউ যদি সার্ভে করতে আসে ওইভাবে অন্য কোনো অনুসন্ধানকারী দল ওই বিষয়ে যদি সার্ভে করতে আসে, তাহলে আমি ওই কথাগুলোই বলবো। ঠিক আছে। তো সেখানে কোনো একটা অনুসন্ধানকারী এসে যদি জিজ্ঞাসা করে যে তোমার নাম কি, তোমার বাবার নাম কি, বা তুমি কোথায় থাকো ইত্যাদি বিষয়, তাহলে আমি যেগুলো বলবো অন্য কেউ এলে কি তাকে আলাদা বলবো কিছু? সেই অনুসন্ধানকারী দলকেও কিন্তু একই কথাই বলবো। তাহলে নির্ভরযোগ্য তথ্য, আমার সঙ্গে সরাসরি কথা বলে যখন সেই তথ্যগুলো পাচ্ছে কেউ, তাহলে সেই তথ্যগুলো কি নির্ভরযোগ্য হচ্ছে। ঠিক আছে। তাহলে নির্ভরযোগ্য তথ্য পাওয়ার একটা সুবিধা থাকে এখানে, মানে এই সার্ভে পদ্ধতিতে। আচ্ছা, পরিকল্পনা রূপায়ণ। দেখো, সরকারি হোক অথবা বেসরকারি হোক, কোনো ক্ষেত্রে যদি পরিকল্পনা নিতে হয়, কোনো ক্ষেত্রে, সে বিদ্যালয় গড়ে তোলার ক্ষেত্রে হোক বা বিদ্যালয়ে গ্রন্থাগারে কোনো মডিফাই করা হোক, বা মানে গ্রন্থাগারটাকে নতুনভাবে সাজানো, সে যে কোনো কাজই হোক না কেন, সে সরকারি অথবা বেসরকারি যাই হোক না কেন, সেখানে কোনো পরিকল্পনা গ্রহণ করার আগে যে বিষয়ে পরিকল্পনা গ্রহণ করছি সেই বিষয়ে বর্তমান কি অবস্থা রয়েছে সেটা জানার কিন্তু খুব দরকার। তো সেটা জানার জন্য কিন্তু জরিপ পদ্ধতি বা সার্ভে মেথড অ্যাপ্লাই করা যেতে পারে। ঠিক আছে, সেখান থেকে আমরা সুবিধা পাবো। আর কি সুবিধা? আর হচ্ছে প্রযুক্তিগত সুবিধা। প্রযুক্তিগত সুবিধাটা কি? যখন আমরা প্রযুক্তিকে ব্যবহার করে এই সার্ভেটা করছি, ঠিক আছে, বা মনে করো আমরা বই দোকানে গেলাম, ঠিক আছে, তো বই দোকানে সব লেখকের বই কিন্তু সবসময় পাওয়া যায় না। তো সেক্ষেত্রে তুমি দোকানে গেলে দোকান বন্ধ, কিন্তু সেখানে দোকানদারের নাম্বারটা দেওয়া আছে। তো তুমি সঙ্গে সঙ্গে কি করবে, দোকানদারকে ফোন করবে এবং সেখানে তোমার ওই বইটা আছে কিনা তুমি জানতে চাইবে, এবং ওই বইটা যদি থাকলো তো তাহলে ভালো হলো। এছাড়াও যদি তোমার মধ্যে অন্য কোনো প্রশ্ন থাকে যে ওই বইটা নেই, যখন আমি ওই আর যে লেখকের কথাগুলো আমার মনে আছে সেগুলো আছে নাকি একটু জেনে নিই, সেখানে হয়তো সে সে আবার কিছু কথা বললো যে আমার কাছে ওটা নেই, কিন্তু ওই সাবজেক্টের উপর এই লেখকের বই আছে, ওগুলো তুমি নিতে পারো। তাহলে দেখো, কতগুলো তথ্য কিন্তু আমি তার কাছ থেকে জেনে নিচ্ছি আমি প্রযুক্তিটাকে ব্যবহার করে। তাহলে এটা কি একটা প্রযুক্তিগত সুবিধা হলো। সার্ভে পদ্ধতি অ্যাকচুয়ালি আমি সার্ভেই করলাম, তার কাছে ওটা আছে নাকি, বা ওটা ছাড়া অন্য কিছু আছে নাকি, তাহলে এই বিষয়গুলো। তাহলে আমি যখন সুবিধা পাচ্ছি প্রযুক্তিগতভাবে, সেখানে ইমেল হতে পারে, মোবাইল হতে পারে, ইন্টারনেট হতে পারে, ঠিক আছে, বা ডাক যোগাযোগও হতে পারে কোনো কোনো ক্ষেত্রে। তাহলে এগুলোকে যখন ব্যবহার করে আমি সার্ভে করছি বা জরিপ করছি, তখন সেটা হয়ে যাচ্ছে কি প্রযুক্তিগত সুবিধা। ঠিক আছে। আচ্ছা, পঞ্চমত কি, প্রয়োগযোগ্যতা। এই সার্ভে পদ্ধতির প্রয়োগযোগ্যতা কিন্তু খুব বেশি। যে মানে গবেষণাগার, মানে যে ল্যাবরেটরিতে যদি আমি কোনো একটা ক্ষেত্রে পরীক্ষা করছি, ঠিক আছে, বিভিন্ন অ্যাসিড বলো, বিভিন্ন গ্যাস ইত্যাদি নিয়ে ধরো পরীক্ষা নিরীক্ষা করছি, তো সেখান থেকে আমরা কি কি পাচ্ছি, বা আমি কি কি পাবো বলে মনে করেছিলাম, মানে পূর্বানুমান, এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট হতে পারে, সেটা আমি পরবর্তীতে আলোচনা করছি। যাই হোক, তাহলে সেখান থেকে কি কি পেলাম সেগুলো আমি কিন্তু নোট ডাউন করে রাখছি, খাতায় লিখে লিখে রাখছি। ঠিক আছে। তাহলে ওগুলো যখন আমি লিখে লিখে রাখছি, তার মানে ওই বিষয়টা থেকে আমি যেগুলো পাচ্ছি সেগুলোকে আমি লিখে লিখে রাখছি। তাহলে দেখো, ওটাকে সার্ভে করে আমি সেখান থেকে কিছু তথ্য পেলাম, সেটাকে আমি খাতায় লিখলাম। তাহলে এটা কি
প্রয়োগ মানে এই সার্ভে পদ্ধতিটাকে ওইখানে প্রয়োগ করলাম, অথবা গবেষণা ক্ষেত্রেও সার্ভে পদ্ধতি ব্যবহার করা হয়। গবেষণা করেন যারা যারা পিএইচডি করেন, ঠিক আছে, নামটা হয়তো শুনে থাকবে, এটা পিএইচডি, এটা একটা ডিগ্রি, ঠিক আছে। তো সেই যারা পিএইচডি করে তারা যখন গবেষণা করবে, তোমরাও করতে পারো, তো সেই পিএইচডি করাকালীন বিভিন্ন বিষয় জানতে হয়, ঠিক আছে। যদি সার্ভে পদ্ধতি যদি পিএইচডি কোনো একটা চ্যাপ্টারে থাকে, তাহলে সেখানে কিন্তু শুধু এই বিষয়গুলো জানলে হবে না, এর সম্পর্কে আরো কিছু খুঁটিনাটি আছে কিনা ইন্টারনেট থেকে, কোনো আরো অন্য কোনো বই আছে কিনা সেখান থেকে জানতে হয়। তাহলে দেখো, আমি যখন জানছি কোনো একটা জায়গা থেকে এর বিষয়গুলো, তাহলে কি সার্ভে পদ্ধতিটা ব্যবহার করেই আমি জানছি। তো এটাই বলা হচ্ছে যে এই সার্ভে মেথডের প্রয়োগযোগ্যতা অত্যন্ত বেশি, গবেষণা ক্ষেত্রে হোক বা পরীক্ষা নিরীক্ষা করার ক্ষেত্রে হোক বা কোনো তথ্য অনুসন্ধান করার ক্ষেত্রে হোক, এই সার্ভে পদ্ধতির যথেষ্ট প্রয়োগ রয়েছে। আচ্ছা, পূর্বানুমান। পূর্বানুমানটা কি? আমি কোনো একটা পরীক্ষা করব, ঠিক আছে, ধরো মনে করো আমি একটা কোনো জিনিস তৈরি করব, যেন একটা খাবার তৈরি করব সাপোজ, সেই খাবারের স্বাদটা কেমন হবে আমি কিন্তু আগে থেকে মোটামুটি একটা ধারণা থাকে যে এই রকম টাইপের একটা স্বাদ হবে। কিন্তু তৈরি করার পরে যদি আলাদা রকম হয়, যদি খারাপ হয়, তাহলে সেখানে খারাপ একটা ব্যাপার। কিন্তু যদি সেরকম হয়, তাহলে আমি ভাববো যে না, আমার পূর্বানুমানটা মানে পূর্বে যে আমি অনুমান করেছিলাম সেই মতো হয়েছে, তাহলে ঠিকই আছে। তাহলে সেই পূর্বানুমান কিন্তু সার্ভে পদ্ধতিতে থাকে। যেমন আমি কোনো একটা বিষয় সার্ভে করতে যাওয়ার আগে মনের মধ্যে কিছু কিছু ধারণা তৈরি হয়েছে যে এই কারণে হয়তো ওই জায়গায় এই সমস্যা হচ্ছে। তো যখন আমি সার্ভে করে তথ্যগুলো পেলাম, সেগুলো যদি সঠিক হয়ে থাকে, তাহলে আমি ভাববো যে আমার পূর্বানুমানটা সঠিক হয়েছে। তাহলে কোনো ক্ষেত্রে পূর্বানুমান, নিজের পূর্বানুমান বা আত্মপূর্বানুমান কতটা সঠিক তা যাচাই করার জন্য সার্ভে পদ্ধতি ব্যবহার করা হয়। মানে আমি যেটা ভেবেছিলাম সেটা কতটা ঠিক, তার জন্য আমি সার্ভে পদ্ধতি ব্যবহার করতে পারি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে পূর্বানুমান। তাহলে এগুলো মোটামুটি কি এর সুবিধা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা সুবিধা গেল। এরপর আমরা জানবো কি এর শিক্ষাগত প্রয়োগ। শিক্ষাগত প্রয়োগ মানে এই সার্ভে পদ্ধতিকে কিভাবে শিক্ষাক্ষেত্রে ব্যবহার করতে পারি। প্রথমত দেখো, পরিকাঠামোর মানোন্নয়ন, মানে বিদ্যালয় পরিকাঠামোর মানোন্নয়ন, বিদ্যালয়ের পরিকাঠামোকে পর্যালোচনা করার জন্য বা বিভিন্ন বিদ্যালয়ের পরিকাঠামোগত দিক খুঁটিয়ে দেখার জন্য বা বিদ্যালয়ের পরিকাঠামো সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য আমরা সার্ভে পদ্ধতি ব্যবহার করতে পারি, এবং সেখান থেকে তথ্যগুলো পাওয়ার পর সেগুলোকে বিচার বিশ্লেষণ করে পরিকাঠামোর অবস্থা এবং পরিকাঠামোর বিভিন্ন সমস্যাগুলোকে যাচাই করার পরে সেই পরিকাঠামোর কি কি উন্নতি হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করা যেতে পারে বা উপযুক্ত পরামর্শ দেওয়া যেতে পারে। তাহলে পরিকাঠামোগত মানোন্নয়ন করা যেতে পারে। আর কি? বিদ্যালয় স্থাপনের অনুমোদন। বিদ্যালয় স্থাপনের অনুমোদন, কোনো এলাকায় বিদ্যালয় স্থাপন করা যাবে কিনা, ওই এলাকার অবস্থা, আঞ্চলিক অবস্থা, সাংস্কৃতিক অবস্থা ইত্যাদি বিষয়গুলোকে পর্যালোচনা করে ওই এলাকায় কোনো বিদ্যালয় স্থাপন করা যাবে কিনা সেটা জানার জন্য সার্ভে পদ্ধতি ব্যবহার করা যেতে পারে বা সার্ভে পদ্ধতি ব্যবহার করা যায়। তার মাধ্যমে আমরা জানতে পারি যে ওই এলাকায় বিদ্যালয়, সে প্রাথমিক হোক বা মাধ্যমিক হোক, সেই ধরনের বিদ্যালয়গুলো স্থাপন করা যাবে কিনা। তাহলে সেটা জানতে হলে আমাদের সার্ভে পদ্ধতি ব্যবহার করতে হচ্ছে। আর কি? স্কুলছুট হ্রাস, স্কুলছুট হ্রাসকরণে। স্কুলছুট কি? স্কুলছুট
কথাটা হয়তো তোমাদের কাছে নতুন বা কেউ কেউ শুনেছো। স্কুল ছুট বলতে যারা পড়তে পড়তে পড়া বন্ধ করে দেয়, যারা পড়তে পড়তে পড়া বন্ধ করে দেয় তাদের অনেক রকম কারণ থাকে। তো আমি সেগুলো নিয়ে আলোচনা করছি না। একটা কারণ হতে পারে যে বিদ্যালয়টা অনেকটা দূরে অবস্থিত, তাকে ধরো 2টো গ্রাম পেরিয়ে বিদ্যালয়ে যেতে হয়। অ্যাকচুয়ালি প্রাথমিক বিদ্যালয় হচ্ছে দেড় দেড় কিলোমিটারের মধ্যে থাকা উচিত। হ্যাঁ, 1.5 থেকে 3 কিলোমিটার, 3 কিলোমিটার নয়, 1 কিলোমিটার থেকে 1.5 কিলোমিটারের মধ্যে থাকা উচিত প্রাথমিক বিদ্যালয়। তো সেই জায়গায় তো সেই জায়গায় যদি অনেকটা দূরে যেতে হয় তাহলে কি হয়, ছোট ছোট বাচ্চারা তারা যেতে তাদের কষ্ট হয়। তো এই কারণে অনেকে পড়া ছেড়ে দেয়, ঠিক আছে, ওখানে তারা পড়তে চায় না, ঠিক আছে। এছাড়া আরো অন্যান্য কারণ আছে, ব্যক্তিগত কারণ হতে পারে অথবা মিড ডে মিলের কারণ হতে পারে, নানান রকম কারণ হয়। তাহলে স্কুল ছুট হ্রাসকরণের ক্ষেত্রে সাহায্য করে সার্ভে। কিভাবে সাহায্য করবে? তাহলে ওই ছেলেটি স্কুল ছুট হলো কেন, তার জন্য আমি সার্ভে পদ্ধতি মানে অনুসন্ধানকারী দলকে পাঠাতে পারি, সেখানে বিদ্যালয়ে যেতে পারে অথবা শিক্ষার্থীর অভিভাবকদের কাছেও যেতে পারে। সেখানে গিয়ে তারা তথ্য সংগ্রহ করবে, সেখান থেকে তারা বুঝতে পারবে যে স্কুল ছুটটা কি কারণে হয়েছে। যদি বিদ্যালয়ের কারণে হয় তাহলে তারা বলবে, গভর্নমেন্টকে তারা বলবে যে এখানে একটা যদি বিদ্যালয় স্থাপন করা যায় তো আশেপাশের ছাত্ররা যারা স্কুল ছুট হচ্ছে বিশেষ করে তারা কিন্তু যথেষ্ট সুবিধা পাবে। তো এই কারণেই তারা স্কুল ছুট হচ্ছে। তাহলে এরকম যদি থাকে তাহলে সেখানে বিদ্যালয় স্থাপনের অনুমোদন হতে পারে। তাহলে এগুলো কিন্তু মানে স্কুল ছুট হ্রাসকরণে সাহায্য করছে, তাহলে এই সার্ভে মেথড। চতুর্থত কি? তাহলে পরিকাঠামোর মানোন্নয়ন হলো বিদ্যালয় স্থাপনের অনুমোদন, স্কুল ছুট হ্রাস, ঠিক আছে। বিদ্যালয় পরিবেশের মানোন্নয়ন, যেটা বর্তমান দিনে খুব সমস্যা, ঠিক আছে। বিদ্যালয়ের পরিবেশ নেই, উপযুক্ত বিদ্যালয়ের পরিবেশ নেই। শ্রেণীকক্ষের মধ্যে যা যা থাকা উচিত, উপযুক্ত বেঞ্চ শ্রেণীকক্ষের মধ্যে থাকা উচিত, প্রত্যেক শ্রেণীতে একটি একটি করে যে আলমারি যেটাকে বলা হয় বই রাখার জন্য সেটা থাকা উচিত। আবার চেয়ার টেবিল, কোনো কোনো স্কুল রয়েছে যে চেয়ার টেবিল উপযুক্ত নেই, ঠিক আছে, ভাঙা। অথবা কোনো কোনো বিদ্যালয় রয়েছে সেখানে ব্ল্যাকবোর্ড নেই সঠিক, ঠিক আছে, মানে ঠিক মতো যে ব্ল্যাকবোর্ড একটা থাকবে যেখানে লেখা হবে সঠিকভাবে সেই রকম ব্ল্যাকবোর্ডেরও সুযোগ নেই, ঠিক আছে। শ্রেণীকক্ষে আবার হয়তো আলো বাতাসের সঠিক ব্যবস্থা নেই। তাহলে শ্রেণীকক্ষের পরিবেশ, বিদ্যালয়ের একটা পরিবেশ, এটা কিন্তু শিক্ষার উপযোগী হওয়া দরকার। তো সেই জায়গাটা যদি না ঠিকঠাক থাকে তাহলে তো পড়ার যে বা শিক্ষার যে অগ্রগতি সেটা তো মানে সীমিত হবেই। তো সে কারণে তাহলে বিদ্যালয়ের পরিবেশ কেমন রয়েছে, প্রত্যেকটি বিদ্যালয়ের পরিবেশের মানোন্নয়ন কিভাবে করা যাবে তার জন্য সার্ভে পদ্ধতি ব্যবহার করে তার ব্যবস্থা করা যেতে পারে। তাহলে এটা হচ্ছে কি না বিদ্যালয় পরিবেশের মানোন্নয়ন, ঠিক আছে। আরো অনেক আছে, তো সেখানে আমরা বেশি আলোচনা করব না। তো পাঠ্যক্রম পাঠ্যক্রম ক্রমের পাঠ্যক্রমের মান উন্নয়ন। তাহলে পাঠ্যক্রমের মান উন্নয়ন, যেটা বর্তমান দিনে তোমরা দেখছো, তোমাদের সিলেবাস চেঞ্জ। তোমরা আগে যারা পরীক্ষা দিয়েছি বা আমরা যখন পরীক্ষা দিয়েছি তখন ইয়ারলি ছিল, মানে 1 বছর পড়ার পরে একটা নির্দিষ্ট সময় পরীক্ষা দিতাম। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু 6 মাস অন্তর একটা একটা ফাইনাল পরীক্ষা দিচ্ছ, মানে সেমিস্টার ওয়াইজ। তাহলে পাঠ্যক্রমটা চেঞ্জ করা হয়েছে, সিলেবাসটা। তাহলে সরকার বা যে অনুসন্ধানকারী দল এর উপর পরীক্ষা মানে সার্ভে করেছে তারা বুঝতে পেরেছে যে যদি এটাকে সেমিস্টার সিস্টেম করা হয় তাহলে ছাত্রছাত্রীরা কিন্তু অনেক বেশি জ্ঞান অর্জন করতে পারবে। দেখো, আমাদের যদি 1 বছর পরে পরীক্ষা হয় তাহলে অনেক শিক্ষার্থী আছে যারা মুখস্থ বিদ্যাকে কাজে লাগিয়ে 1 মাসই পড়বে আর বাদ বাকি মাস পড়বে না, বা অনেক অনেক স্টুডেন্ট আছে যারা পড়তে চায় না, চাপ থাকে না বলে তারা পড়তে চায় না, যখন পরীক্ষার সময় এলো টুকটাক পড়ে নিয়ে পাস করে গেল, হয়ে গেল। কিন্তু সেই যাতে শিক্ষার্থীরা সঠিকভাবে জানতে পারে বিষয়গুলো সম্পর্কে, যাতে আরো ভালোভাবে জানতে পারে, তার জন্য গভর্নমেন্ট বা আমাদের যে শিক্ষা পর্ষদ তিনি চেয়েছেন যে পাঠ্যক্রমটাকে এইভাবে সাজানো হোক। এ কারণেই তোমাদের পাঠ্যক্রমকে চেঞ্জ করে সিলেবাস মানে সেমিস্টার ওয়াইজ করা হয়েছে। তাহলে পাঠ্যক্রমের মান উন্নয়নের জন্য আমরা এই পদ্ধতি ব্যবহার করছি। আচ্ছা, পাঠ্যসূচির
সঠিক সংযোজন, পাঠ্যসূচির সঠিক সংযোজন। তাহলে পাঠ্যসূচি কি না, পাঠ্যক্রমের মধ্যে যে যে বিষয়গুলো রয়েছে, তাহলে পুরো সিলেবাসটি পাঠ্যক্রম, মানে উচ্চ মাধ্যমিকের সিলেবাস মানে 11-12 দুটো মিলে যে সিলেবাস সেটাকে বলা হচ্ছে পাঠ্যক্রম, সিলেবাস। এবারে তার মধ্যে রয়েছে কি পাঠ্যসূচি, তাহলে সেটা হচ্ছে পাঠ্যক্রম। পাঠ্যসূচি মানে আমাদের 11-এর সিলেবাসের, মানে আমাদের যে 11-এর যে পাঠ্যক্রম রয়েছে তার মধ্যে কোন কোন বিষয়গুলো রয়েছে সেগুলো হচ্ছে পাঠ্যসূচি। তাহলে পাঠ্যসূচির মধ্যে কোন কোন বিষয়গুলো ঢোকালে শিক্ষার্থীরা সঠিকভাবে জানতে পারবে, সেই বিষয় জানার জন্য আমাদের কিন্তু এই সার্ভে পদ্ধতির সাহায্য নিতে হবে। তাহলে এগুলো হচ্ছে কি শিক্ষাগত প্রয়োগ, মানে শিক্ষা ক্ষেত্রে আমরা এইভাবে সার্ভে পদ্ধতিকে ব্যবহার করে মান উন্নয়ন ঘটাতে পারি। তো নেক্সট আমরা জানবো কি সর্বশেষ, সেটা হচ্ছে অসুবিধা। এটা জানলে মোটামুটি ভাবে আমাদের সার্ভে পদ্ধতি কমপ্লিট হবে। তাহলে অসুবিধাটা আমরা এখন জানবো। তাহলে প্রথম অসুবিধা কি হতে পারে সার্ভে পদ্ধতি? সময় সাপেক্ষ। সার্ভে পদ্ধতি কিন্তু সময় সাপেক্ষ। তুমি সার্ভে করবে, সেখানে 1 ঘন্টায় হয়ে যাবে না, সেখানে 1 দিন লাগতে পারে, 2 দিন লাগতে পারে, 2 মাস লাগতে পারে, ঠিক আছে। আবার কোনো কোনো সার্ভে তো অনেক দিন টাইম লাগে, ঠিক আছে। তো যাই হোক, তাহলে এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। তাহলে সার্ভে পদ্ধতির মাধ্যমে তথ্য সংগ্রহের জন্য যথেষ্ট সময়ের প্রয়োজন হয়। সর্বজনীন নয়। দেখো, আমরা প্রতিনিধি দল বেছে নিই। নমুনা সংগ্রহে আমরা দেখেছি কি না, সবার কাছ থেকে তথ্য সংগ্রহ না করে আমরা সেই ক্লাসের কয়েকজন ছাত্রছাত্রীদের বেছে নিই। তাহলে দেখো, ওই ছাত্রছাত্রীদের থেকে হয়তো বা কোনো একজন স্টুডেন্ট আলাদা ছিল যাকে আমরা নিইনি নমুনা দলে, তাহলে তার মনোভাবটা কিন্তু এদের সঙ্গে মিলবে না। তাহলে অনেক সময় দেখা যায় যে সার্ভের মাধ্যমে যে তথ্য আমরা পাই সেটা সকলের মনোভাবের সঙ্গে মেলে না, সেখানে বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়। যে কারণে বলা হয় যে সার্ভে পদ্ধতিতে কোনো কোনো সময়ে যে তথ্য পাওয়া যায় সেটা সর্বজনীন নয়। আচ্ছা, 3 নম্বরে কি না, উত্তরহীনতা। উত্তরহীনতা মানে উত্তর দেয়নি। এমন এমন অনেক সময় প্রশ্ন করা হয়, যদি মানে কারোর বাড়িতে আসে তো এমন প্রশ্ন জিজ্ঞাসা করা হলো তারা উত্তরটা দিতে পারছে না, কি উত্তরটা দেবে সেটা দিতে পারছে না। অনেক সময় এটাই দেখা যায় যে তাদেরকে প্রশ্ন করা হলো তারা চুপ করে দাঁড়িয়ে আছে, এমন এমন অনেক পরিবার রয়েছে। হ্যাঁ, তো এটা একটা সমস্যা লক্ষ্য করেছে। আর কি অশিক্ষা একটা সমস্যা, সেটা কি করছে সেটা বলছি। তাহলে কি অশিক্ষা বা শিক্ষার অভাব। শিক্ষার অভাব কিভাবে সমস্যা করছে, মানে শিক্ষার অভাব থাকার কারণে পর্যবেক্ষণ নয়, সার্ভে মেথড বা জরিপ পদ্ধতিতে দেখা যায় যে অনেক সময় শিক্ষার অভাব হওয়ার কারণে বা শিক্ষিত না হওয়ার কারণে, ন্যূনতম শিক্ষা না থাকার কারণে যা অনুসন্ধানকারী দলের প্রশ্নগুলো সঠিকভাবে বুঝতে পারে না, ঠিক আছে। অনেক সময় বুঝতে পারে না, যে কারণে তারা কিন্তু ওপরের সমস্যাটায় ভোগে, মানে এই যে উত্তরহীনতা, এই জন্য তারা উত্তর দিতে পারে না সঠিকভাবে। তারা প্রশ্ন বুঝতে পারে না, এই জন্য তারা সঠিকভাবে উত্তর দিতে পারে না, তারা চুপ করে দাঁড়িয়ে থাকে উত্তর না না দিয়ে, ঠিক আছে। তাহলে এটা একটা সমস্যা। আর কি তথ্য লুকিয়ে যাওয়া। দেখো, তথ্য লুকিয়ে যাওয়া এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ সমস্যা। কারণ তোমার বাড়িতে সার্ভে করতে এলো, তোমাকে নানা প্রশ্ন জিজ্ঞাসা করতে করতে কিছু পার্সোনাল প্রশ্ন যদি জিজ্ঞাসা করে, সেক্ষেত্রে আমরা কি করি না, ভালো জিনিসগুলো বলি আর খারাপগুলো এড়িয়ে যাই। তাহলে যে এড়িয়ে গেলাম, তাহলে আমার কাছ থেকে কিন্তু সে তথ্যগুলো পেলো না। তো সেখান থেকে যে সিদ্ধান্তটা সে গ্রহণ করবে সেটা কিন্তু কি হবে, ভুল হবে। সেখানে ত্রুটি থাকবে, সেখানে ভুলভাল থাকবে, নির্ভুল হবে না। তো এটা একটা সমস্যা হয়। তাহলে এগুলো মোটামুটি অসুবিধা। তো যাই হোক, এখানে কিন্তু আমাদের এই সার্ভে মেথড কমপ্লিট। আশা করবো যে তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো বা এ সম্পর্কে ধারণা হয়েছে। তো এবার তোমরা নিজেদের বই পড়ো, সেখান থেকে অবশ্যই বুঝতে পারবে। এখান থেকে চাইলেও নোটস নিতে পারো, যদি কোনো জায়গায় সমস্যা হয় বলবে। আর এখানে বলি যে তোমরা যারা এই ভিডিওতে নতুন রয়েছে, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকন ক্লিক করে চ্যানেলের সঙ্গে থাকবে। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, যেখানে তোমরা যুক্ত হতে পারো। সেখানে এডুকেশন বিষয় সংক্রান্ত সমস্ত সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব।
তো পরবর্তী ভিডিওতে আমরা অন্য একটা অনুসন্ধানমূলক পদ্ধতি নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। সেই ভিডিও খুব শীঘ্রই আসছে।